সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশকে বলা হয় তারুণ্যের রাষ্ট্র, কিন্তু আপনি কি জানেন এই ভূখণ্ডে ১.৫ কোটিরও বেশি প্রবীণ মানুষের বসবাস। দু ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বয়স্ক জনসংখ্যার দেশের মধ্যে একটি হতে যাচ্ছে। সেজন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? এখনই বা এদেশের প্রবীণরা কেমন আছেন? বৃদ্ধ বয়সে তাকে ভাতা দেওয়া উচিত না? তাকে ভাতা দিয়ে তারা চলবো কীভাবে? চলতে পারে না, দেয় না, পায় না। কয়জনে পায়? চূড়া চিকিৎসা, বাসস্থান, ঘর সব কিছু তাকে দেওয়া দরকার না? খাদ্য, ওষুধ সব কিছু। বৃদ্ধ বয়সে আমার না, সকল মানুষেরই সরকারের কাছে একটা আশা, সবাই যেন ভালোভাবে চলতে পারে, এই তো প্রত্যেকের আশা। একটু বাতা টাতা দিলে যেমন আগে একটু চলাফেরা একটু সুযোগ সুবিধা থাকলে আর কি ভালো, এই আর কি, আর কোনো কিছু না। জীবন সায়ান্নে এই প্রবীণরা কি যথাযথ স্বীকৃতি পান? পরিবার, সমাজ এবং রাষ্ট্র থেকে কি তারা তাদের প্রাপ্য মর্যাদা এবং সম্মান পান? প্রেক্ষাপটের এবারের পর্বে আমরা খুঁজে দেখার চেষ্টা করব কতটা প্রবীণ বান্ধব এই সমাজ। কেমন আছেন শতবর্ষী প্রণতি ডিব্রু? দীর্ঘ আয়ুষ্কাল নিয়ে রয়েছে তার হাজারো স্মৃতি। আপনার নাম কি? আমার নাম প্রণতি। প্রণতি। হ্যাঁ। আপনার বয়স কত? বয়স ওভার পাই ব্রিটিশ আমল দেখছি, অহনা বয়স কত এইটা আমি খবর পাই না, কোনো খানো চলাফেরা করবার পাই না। এই লোকটা আল্লাহ কি করব না করব আল্লাহ জানে। আমার মা ব্রিটিশ দেখেছে, পাকিস্তান দেখেছে, এখন বাংলাদেশও দেখতেছে। চলাফেরার জন্য মার অনেক কষ্ট, তবু আমি ওনাকে অনেক আদরে রাখতেছি। খুঁড়ে খুঁড়ে হেঁটে আসছেন দেশের বুকে আলো ছড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ অধ্যাপক। শত কষ্ট বুকে লালন করে ফ্রেমে বাঁধানো হারানো একমাত্র সন্তানের ছবির দিকে তাকিয়ে আছেন, যাকে আজ গ্রাস করেছে বয়সের সীমানা সংখ্যা। কর্মঠ জীবনে যার রয়েছে অনেক অবদান। কেমন আছেন সকলের প্রিয় এই স্যার? কিভাবে কাটছে তার কর্মহীন সময়ের ঘড়ি? চলছে দিন, তেমন কোনো একটা চিন্তা ভাবনা পড়ি না, খবরের কাগজ পড়ি, দুনিয়ার খবর বোঝার জন্য টেলিভিশন দেখি, আর আমি নিজের ইচ্ছা অনুযায়ী কোনোটা পড়তে ভালো লাগলে সেই বিষয়টা পড়ি। এবং নিজে আলাদা করে দায়িত্ব নিয়ে কিছু কাজ করা, সেটা এখন পারা যায় না, নানা কারণেই। বাস্তব অবস্থা ভিন্ন, আমাদের শক্তি সামর্থ্য কমে গেছে বয়সের কারণে। তবে বাংলাদেশ যদি একটা ভালো রাষ্ট্র হওয়ার লক্ষ্যে অগ্রসর হতো, তাহলে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারত। মুষলধারে বৃষ্টি পড়ছে। পার্কের এক ছাউনিতে দাঁড়ানো দেশের অভিনয় জগতের একজন গুণী অভিনেতা আবুল হায়াত। বাস্তব জীবনে যার রয়েছে বর্ণাঢ্য কর্মজীবন, সমাজের মানুষের মনের খোরাক দিতে নিজেকে উৎসর্গ করেছেন অভিনয়ের মাঝে। লাঠি হাতে ঠাঁই দাঁড়িয়ে দেখছেন বৃষ্টি বিলাস আর সবুজ প্রকৃতি। যুবক বয়স থেকে টেলিভিশন পর্দায়
আজ যার অভিনয় বৃদ্ধ বয়সে। কেমন আছেন এই মানুষটি? আসলে আমাদের সমাজটার মধ্যে কিছু সমস্যা তো আছে, কিছু না, মেলা সমস্যা আছে। তার মধ্যে প্রবীণ একটি সমস্যা, বা প্রবীণ বয়সটা একটা সমস্যা মানুষের জন্য। এবং যেমন আমরা দেখেছি যারা অর্থনৈতিকভাবে অনেক দরিদ্র তাদের মধ্যে সমস্যাটা বেশি, আবার যারা অতি কী বলবো অর্থবান তাদেরও আরেক ধরনের সমস্যা। প্রচুর টাকা আছে কিন্তু তাদের কোনো উপায় নেই, অসহায় হয়ে পড়ে থাকে প্রবীণ বয়সে। তো সুতরাং এই সমস্যাগুলো আছেই। তারপরে ধরেন সরকারিভাবে প্রবীণদের অনেক রকম সাহায্য সহযোগিতা করা সম্ভব, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা বিভিন্ন সরকার বিভিন্ন সময়কে দেখি তারা সরকারে আসে, নানান রকম প্রতিশ্রুতি দিয়ে আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেসব প্রতিশ্রুতি তারা পালন করে না। এই প্রবীণদের ক্ষেত্রেও তাই। আজকে বাংলাদেশে প্রবীণরা কি পাচ্ছে? ঘর জুড়ে রয়েছে অসংখ্য পুরস্কার। কর্মজীবনের অবদান হিসেবে কুড়িয়েছেন সুনাম ও খ্যাতি, যার নাটকের চরিত্র আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে ভালো লাগার। দিলারা জামান প্রিয় মাতৃভূমির টানে বিদেশে থাকা বাকি সন্তানদের ছেড়ে রাজধানী ঢাকাতে ছোট্ট সন্তানকে নিয়ে তার বসবাস। অভিনয় জীবনে পর্দায় যাকে দেখা যেত পরিবারের কর্ত্রী হিসেবে, প্রবীণ বয়সে কেমন আছেন? দেশের প্রতি তার কি আবেদন? কাটছে অপেক্ষা। এখন টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেন আসলেই যাত্রা শুরু হবে অনন্তের পথে, সেই অপেক্ষায়। 84 বছর বয়স চলছে এখন, তো সেই অনন্ত যাত্রারই অপেক্ষা। প্রবীণরা সবচেয়ে বঞ্চিত একটা অবস্থার মধ্যে আছে আর কি। পৃথিবীর সব দেশেই প্রবীণদের জন্য আলাদা সুযোগ সুবিধা। যেখানে যায় তারা, যখন বাসে যায় তাদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে। যখন রাস্তা পার হয়, গাড়ি থেমে যায়, প্রবীণরা আস্তে আস্তে রাস্তা পার হয়ে যায়। সব জায়গায় প্রবীণদের জন্য বিশেষ করে নানান রকম সুবিধা দেওয়া আছে। প্রবীণরা ভাতা পায়, কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের দেশে। প্রবীণদের জন্য সে সুযোগ সুবিধা কিছুই নেই। প্রবীণদের জন্য তো ভাতা নেই। আর আমি যে কাজ করে জীবনযাপন করেছি, আমি যে শিল্পীদের জন্য তো আরও খারাপ অবস্থা। আমি তো বলি যে যারা আসলে দিনমজুরের মতন কাজ করলে, যেদিন কাজ করে সেদিন পয়সা পায়, যেদিন কাজ নেই পয়সা নেই, আমরা শিল্পীরাও তেমনি। লাঠি হাতে গ্রামের চায়ের দোকানে আসতে ভোলেননি 60 ঊর্ধ্ব এই ব্যক্তিটি। বিকেলে গ্রামের বাজারে এভাবেই অনেক প্রবীণদের ছুটে আসার দৃশ্য চোখে পড়ে। পাশের আরেকটি চায়ের দোকানে পাশাপাশি বসে আছেন 70 ঊর্ধ্ব দুজন প্রবীণ। দিন শেষে গ্রামের ব্যস্ত জীবনে অন্য সবার সাথে গল্প করতেই তাদের ছুটে আসা। এখন তো আমরা রিটায়ার্ড, চাকরি যারা তারাও রিটায়ার্ড, এমনি বয়সে যাবে গা। আমরা অকর্মণ, এখন সংসার খুব সচল থাকুক, তবু তো পরে হার্টে রিটায়ার্ড হবে না, ঠিক না? আমরা এখন কামাই নাই, সরকার চাকরি পাই নাই, নিজেরাই যা কিছু পারি। সরকার ইচ্ছা করে ওরা কিছু করতে পারে, কিন্তু কিছু করার নাই। বাংলাদেশে এমন কোটি প্রবীণ ব্যক্তিরা আছেন দেশের নানা প্রান্তে। নানা রোগ নিয়ে ভুগলেও বার্ধক্যের মাঝে তাদের চাওয়া সীমিত। প্রিয় দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। গণপরিবহনে ওঠার চেষ্টা, যাত্রী হিসেবে তুলতে চাচ্ছে না বাসের হেল্পার। এই দৃশ্যটি বলে দেয় দেশ প্রবীণদের জন্য কতটা কষ্টের। ব্যস্ত রাস্তার ফুটওভার ব্রিজের নিচে বসা একজন বৃদ্ধা, যার নেই কোনো বাসস্থান। কেন এই নির্মমতা? এমন শত সমস্যায় আজ আমাদের প্রবীণ সমাজ। বাংলাদেশে এই যে 1 কোটির উপরে মানুষগুলো বললাম, 1 কোটি প্রায় 20 লক্ষের 18 লক্ষের কাছাকাছি হচ্ছে যারা বয়স 65-র ঊর্ধ্বে। কিন্তু
আর 1,67,00,000 মতো বললাম 60-এর মধ্যে, কিন্তু যারা আপনার প্রবীণ ভাতা পায় সে মানুষের সংখ্যাটা কত? মাত্র দেখতে পাচ্ছি 61 লক্ষ মানুষ পায়। তার মানে অর্ধেকেরও কম, মানে যদি ওভাবে যদি যান। এবং এই যে ক্ষেত্রে যারা অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারে যারা কাজ করে, যাদের সুরক্ষা পেনশন নাই, তো তাদের কি 650 টাকা ভাতা সরকার থেকে দেওয়া হয় এখন, এটা কিছুটা বেড়েছে, কিন্তু 650 টাকা একজন মানুষের জীবন কি চলবে? আপনার মানে মনে করেন বস্তিতে যারা থাকে, ইসলামেও কিন্তু বয়স্ক মানুষও রয়েছে, তো সেক্ষেত্রে তারা কি এই আওতার মধ্যে আছে? সামাজিক সুরক্ষাহীন স্থানান্তরিত মাইগ্রেট জনগোষ্ঠী, কারা কারা জনসংখ্যার প্রান্তীয় মানুষগুলো যারা রয়েছে, সেই মানুষগুলোর কথা বলতে হবে। প্রবীণদের সংখ্যা তো বাড়ছে এবং তারা তো দীর্ঘায়ু লাভ করছেন। তো এই সমস্যাটার সমাধানটা হচ্ছে এই জায়গাতে যে প্রবীণদের জন্য এই একটা সমাধান হচ্ছে প্রবীণদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা। প্রবীণ আশ্রম, বৃদ্ধাশ্রম নয়, প্রবীণ আশ্রয় কেন্দ্র। এটা কোনো কেন্দ্রীয়ভাবে নয়, কোনো বিশেষ বিশেষ জায়গায় নয়, এটা সমাজের প্রত্যেকটা এলাকাতেই থাকা দরকার। যে প্রবীণদের জন্য একটা আশ্রয়স্থল থাকা দরকার, যাতে করে প্রবীণরা ওইখানে যে আশ্রয় নিতে পারে, তাদের যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজন চিকিৎসার, আশ্রয়ের এবং বিশেষ করে আহার, খাদ্য গ্রহণের, এবং তাদের একটা নিঃসঙ্গতা আছে। প্রবীণদের মধ্যে একটা নিঃসঙ্গতা আছে, যেটা একাকী হয়ে যায়। তো নিঃসঙ্গতা দূর করার জন্য এই যে একটা আশ্রয় কেন্দ্র থাকলে সেটা একটা সমাধান। তারা কি ভালো আছেন? আমরা কি এই সমাজকে প্রবীণদের জন্য বাসযোগ্য করতে পেরেছি? আমাদের যদি সামাজিক সুরক্ষা, হেলথ ইন্স্যুরেন্স বা অন্যান্য যদি সুযোগ সুবিধা না থাকে, আর এই ওয়ার্কফোর্সকে তাদেরকে যদি আমি হেলদি রাখতে না পারি, তাহলে তারা কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে? সেটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে। প্রবীণদের জন্য এখনো পর্যন্ত এক্সিস্টিং আলাদাভাবে কোনো ব্যবস্থা নেই। তো এখন সময় আসছে, যেহেতু একটা বড় বার্ডেন আমাদের আসতেছে, এখন সময় আসছে তাদেরকে নিয়ে আলাদাভাবে চিন্তা করা এবং আলাদাভাবে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা। 2013 সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদিত হয়। পিতা মাতা ভরণ পোষণ আইন 2013 প্রণীত হয়, যেখানে রয়েছে বয়স্ক ভাতা, গণপরিবহন আসন ব্যবস্থা, পরিচিতি কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রবীণ নিবাস, ডে কেয়ার নিবাস ও সেন্টার। কিন্তু এই নীতিমালা বাস্তবায়িত হচ্ছে কতটুকু? ভরণ পোষণ আইন যেহেতু পিতা মাতা এবং সন্তানদের বিষয়, বা দাদা দাদি, নানা নানি বা সন্তানদের বিষয়, যে কারণে বাংলাদেশ সরকার এই আইনকে অতটা কঠোরভাবে প্রণয়ন করে নাই। যেহেতু এটা একটা নতুন আইন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের আইন ইতিপূর্বে ছিল না। তো বাংলাদেশ সরকার এই আইনে বলেছে যে কোনো সন্তান যদি তাদের পিতামাতা বা পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানি তাদের ভরণ পোষণ প্রদান না করে, তো সেক্ষেত্রে তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি তারা এই যে পরিমাণ জরিমানা আদালত ধার্য করবে সেই টাকা যদি পরিশোধ না করে, সেক্ষেত্রে তাদের 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তো যে কারণে দেখা যাচ্ছে যে আইনটা যেহেতু দুর্বল, বা আইনের যে সাজা, এটা হচ্ছে কারাদণ্ডের কোনো বিধান নেই। এখানে বলা হয়েছে যে জরিমানার বিধান, জরিমানা না দিলে তখন একটা সাজার প্রশ্ন আসে। তো যে কারণে দেখা যাচ্ছে যে আইনটা ওইভাবে কার্যকর হচ্ছে না, বা ওইভাবে সমাজে প্রচলিত হচ্ছে না। বাংলাদেশের মতো একটি পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থাতেও প্রবীণদের জায়গা হচ্ছে না পরিবারে। এক সময়ে পরিবারগুলো একান্নবর্তী ছিল এবং সেখানে প্রবীণদের একটা জায়গা ছিল। এই প্রবীণদের মর্যাদা ছিল দাদা, নানা, দাদি, নানি, ফুপু, এদেরকে নিয়েই একটা বড় পরিবার, এবং যাদের বয়স হয়ে গেছে তারা ওই পরিবারের অংশ হিসেবেই থাকতো, এবং তাদেরকে অপ্রয়োজনীয় মনে করা হতো না বা বোঝা মনে করা হতো না। তো একান্নবর্তী পরিবার ভেঙে গেছে স্বাভাবিকভাবে, পরিবার ক্ষুদ্র হয়ে গেছে এবং অতি ক্ষুদ্র হয়ে গেছে, যেখানে এই পরিবারগুলো নিজেই, যারা তাদের আয় উপার্জন কম এবং তারা তাদের বাসস্থানও ছোট, তারা এই যত্নটা নিতে পারে না এক স্বাভাবিক কারণে। তবে এইটার জন্য যেটা ছিল যে প্রবীণদের সাথে এই যে নতুন প্রজন্মের যে সম্পর্ক, সেই সম্পর্কের দুটো উপকারী দিক ছিল। একটা ছিল ধারাবাহিকতা, ধরা যায় যে প্রবীণরা যে অভিজ্ঞতা, যে জ্ঞান, এমনকি যে প্রজ্ঞা সঞ্চয় করেছে,
সেটা ধারাবাহিকভাবে এই চলে আসছে এবং নবীনরা সেই উত্তরাধিকারটা পাচ্ছে। তার চেয়েও আর একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে মনুষ্যত্বের চর্চা। যে এই যে করা প্রবীণদের প্রতি যে ভালোবাসা বা তাদেরকে যত্ন নেওয়া, সেটা একটা মানবিক ব্যাপার এবং সেইটাই সেই অনুশীলন, মনুষ্যত্বের অনুশীলন, যে এর মধ্য দিয়ে এই ভালোবাসা, স্নেহ, মমতা, পরের জন্য চিন্তা বা নিজের ত্যাগ করা, স্বীকার করা, এই সমস্ত গুণের চর্চা হতো। এখন তো সেটা নেই। তাদের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। রাজধানীতে প্রবীণদের জন্য সরকারি বৃদ্ধাশ্রম এটি। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের রয়েছে প্রবীণদের জন্য বাসস্থান ও চিকিৎসা সেবা। সকাল হলেই দেখা যায় এখানে বসবাস করা প্রবীণদের বাইরেও বহিরাগত প্রবীণরা এসে চিকিৎসা নেন। বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কয়েকটি প্রবীণ নিবাস। কর্মজীবনের খ্যাতি, দেশের প্রতি মায়া, সন্তানদের ভালোবাসায় জীবনের শেষ পথে এসেও যাদের মনে নেই কোনো পাথরে চাপা কষ্ট, ঠিক তার বিপরীত দৃশ্যে আছে একটি ছোট্ট পৃথিবী। কষ্টের মাঝেও যারা বেঁচে থাকেন হাসি আনন্দের এক মিথ্যে অভিনয়, যেই আনন্দের আড়ালে থাকে বাস্তবতার এক নির্মম প্রাচীর। গাজীপুর জেলার জয়দেবপুরের পথে প্রেক্ষাপট। সবুজ অরণ্যের মাঝে পিচ ঢালা পথ ধরে প্রবীণদের ছোট্ট সুখের পৃথিবীতে আমাদের গন্তব্য। গাড়িতে বসে আমাদের ভাবনা, আশ্রম কিভাবে সুখের পৃথিবী হয়, দর্শকদের জীবন গল্পের এক নির্মম বাস্তবতার সামনে নিয়ে যেতেই আমাদের ছুটে চলা। বয়স তার 60 ঊর্ধ্ব, নাম রমজান। থাকার ছোট্ট ঘরটিতেও তিনি ব্যস্ত। তার ব্যস্ততার কারণ দেখা গেল কিছুক্ষণ পর। হাতে কাস্তে, মুখে পান, মনের আনন্দে বাগান পরিষ্কার করছেন। জীবনের শেষ সময়ে এসেও থামিয়ে দিতে চান না কর্মঠ জীবনের অতীত সময়টাকে। তাই এই পরিশ্রমের চেষ্টা, যা তার মনকে রাখে প্রফুল্ল। না, এটা তো কাজ না, এটা কাজ না। আমি কাজ করা লাগে না। মালিকে খাওয়ায়, মালিকে দেখে, মালিকে সব কিছু করে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। প্রেক্ষাপটের ক্যামেরা দেখেই জীবনের ভারে বয়স্ক হয়ে যাওয়া মানুষগুলো আবেগে আত্মহারা হয়ে যায়। একে একে সবাই নিজেদের পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন। আমরা চোখ দিয়ে দেখি তাদের সেই আনন্দ। ঘরের দরজা জুড়ে খ্যাতিমান মানুষদের ছবি। ভেতরে মেঝেতে বসে আছেন একজন ব্যক্তি। আসবাবপত্র আর দেয়ালে জায়গা পেয়েছে প্রিয় মানুষদের অসংখ্য ছবি। দেখলে মনে হবে বিছানার একাকিত্ব কাটাতে এভাবেই হয়তো প্রিয় মানুষগুলোর ছবি চোখের সামনে রাখা। নাম স্টেফেন রোজারিও, কোলে তার সন্তান। হ্যাঁ দর্শক, জীবনের শেষ সময়ে তার ঘর জুড়ে শুধু ছবিই না, তিনি আপন করে নিয়েছেন এখানে বসবাস করা অন্যদের সাথে তার পোষা দুটি প্রাণীকে, যাদের আদর করে মনে করেন এরাই তার সন্তান। বৃদ্ধাশ্রমে থেকেও তিনি দায়িত্ব নিতে ভোলেননি 4 জন কিশোরের, যাদের মানুষের মতো মানুষ করাতে চান। এরই মাঝে বাস্তবতার শেষ যাত্রার আনুষ্ঠানিকতাকে সহজ করতেও ভোলেননি স্টেফেন। তো সব ভাই বোন একসাথে থাকি, একসাথে ঝগড়া করি, একসাথে শয়তানি করি, একসাথে খাই, সব একসাথে। আমরা ফেলে দেওয়া পৃথিবী থেকে নিজেদের জন্য একটা নতুন পৃথিবী তৈরি করেছি। যার যার মনের দুঃখ সেটা তো তার মনের ব্যাপার। হ্যাঁ, ওনার ছেলে অনেক বড় অফিসার, ওনার ছেলে রিটায়ার্ড পাইলট বাংলাদেশ বিমানের, আর আমার তো ছেলে মেয়েই নাই, আমি তো সিঙ্গেল। এগুলি আমার ছেলে মেয়ে। অতএব প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই তো জীবন। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বারান্দার চেয়ারে বসে আছেন কয়েকজন প্রবীণ। প্রেক্ষাপটের ক্যামেরা দেখে নিজেদের আড়াল করার চেষ্টা। প্রেক্ষাপট
এতটুকুও চায়নি স্টেফেনের মতো এখানে বসবাস করা প্রবীণদের জীবনের কষ্টকে সামনে আনতে। হ্যাঁ, এখানেই তারা ভালো আছেন এমনটা মনে করেই তাদের হাতে দেয়া হয় প্রেক্ষাপটের মাইক্রোফোন। রুনু শিকদারের সাথে প্রথমেই শুরু হয় স্টেফেনের খুনসুটি। রুনুকে করা হয় নানান প্রশ্ন। যা দেবী সর্বভূত সুসংস্কৃত নমস্যৈ নমস্যৈ নমো নমঃ সৃষ্টি চেতি বিনাশনা সত্যভূতি সনাতনী গুণাশ্রণী গুণময়ী নারায়ণী নমস্তুতে। পাশি রন্ধনশালা, মাটির চুলায় চলছে রান্না। প্রেক্ষাপটের মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জিনিয়া পারভিন। একজন সাংবাদিক হিসেবে আজ তিনি প্রশ্ন করবেন রন্ধনশিল্পী ফাতেমাকে। বয়স্কর মানুষ হয়েছে ছোটো মানুষের মতন, ঠিক আছে? বয়স্ক ওইলে হরে অনেক মানুষে অনেক কিছু করে, তাতেও আমি কোনো রাগ করি না। কি কারণে রাগ করি না? তাকে আমিও তো এরকম হইতে পারবো, তো হেরা একটা ছোটো মানুষের মতন। প্রেক্ষাপট যখন এসব দৃশ্য ধারণ করছিল, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে যৌবনের সুন্দর মুহূর্তগুলোকে বন্দি রাখা মুঠোফোনের স্ক্রিনে হাতড়ে নিচ্ছিলেন মিনার নাহার। আঁকড়ে রাখা স্মৃতি, বাস্তব জীবনের সত্য, আজ তার একাকিত্ব। তার গল্প দর্শকদের শোনাতে প্রবীণদের এই হাসি আনন্দের দৃশ্য। হ্যাঁ, ইয়ং বয়সে ফিরে গেছি, এখনো তো যাই। মনে হয় চিন্তা করি আগে কেমন ছিলাম, এখন কেমন হয়েছি বৃদ্ধ বয়সে। এই হাসি আনন্দের মাঝে যোগ হয় প্রবীণ কাশেম। যুবক বয়সের প্রথম প্রেমিকার কথা আজও ভোলেননি তিনি। শরীরে বেঁধেছে রোগ, তবু প্রিয় মানুষটির জন্য ভালোবাসার এই গান। প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না। গান হাজার হাজার রকম আছে, শেষ নেই। নুজানে আর দাম গানটা যার নয়নে যারে লাগছে ভালো, যার নয়নে যারে লাগছে তারে ভোলা যায় না, কোনো সময় তারে ভুলে যায় না। শুধুই কি গান, তরুণ বয়সের নানা গল্প আর আনন্দের কথা বলতেও বাদ দেননি কাশেম। পুরো বৃদ্ধাশ্রমে যখন চলছিল হাসি আনন্দ, দূর থেকে চেয়ারে বসে সবটাই দেখছিলেন বয়সের ভারে হাঁটতে চলতে না পারা কল্পনা রানী। বিছানাতেই তার সকল কাজ। হাঁটতে চলতে না পারায় ঘরেই রয়েছে হুইল চেয়ার। শরীরের শক্তি যখন নিস্তেজের পথে, ঠিক তখনও মনে করেন তার বাসস্থানের কথা। ঢাকা দক্ষিণ বাড্ডা আসলাম আমরা। এ বৃদ্ধাশ্রমেই দেখা মেলে এক দম্পতির ছোট্ট সুখের সংসার। নেই কোনো ঝঞ্ঝাল, নেই কোনো জাগতিক চিন্তা। দিন শেষে তসবিহ আর ইবাদতেই কেটে যায় দুজনের সময়। শত আনন্দের মাঝেও আটকাতে পারেন না তার ভেতরের জমা কষ্ট। একলা রাখতে পারি না, গেছিলাম এক পাশের লেগে, একটা দুর্ঘটনা ঘটাইছে আর আইসা পড়লাম তাড়াতাড়ি। একটা সংসার আগে আমরা ভালোই ছিলাম, আমার স্বামীর যখন পা ভাঙ্গে গেল, নষ্ট হয়ে গেল, গাড়ি চালাইতে পারলো না, কষ্ট হইল। তখন আমরা চিন্তা করলাম আত্মীয় স্বজনের কাছে না যাইয়া বৃদ্ধাশ্রমে যাই, বুঝছেন? আমরা নিজেরাই আসি সহ ইচ্ছায়। এদিকে জিনিয়া পারভিন তার ঘরটিকে পরিপাটি করে রাখতে ভোলেননি। 5 ওয়াক্ত ইবাদতের পাশাপাশি বাকি সময় অন্যদের খোঁজ খবর রাখতেও ভোলেন না তিনি। খুব ভালো আছি এবং মনে হয় যেন নিজের কাছে নিজে আছি। আমি এরকমই থাকতাম, একটা আলাদা রুমে থাকতাম। উচ্চশিক্ষিত হতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলা জানি না আল্লাহ তাআলা কী রহমত, অনেক জ্ঞান বুদ্ধি চিন্তা করার তৌফিক দান করেছেন, সেই দিয়ে চলতে হতে পারে। দেশ স্বাধীনের আগেই যোগ দিয়েছিলেন নৌবাহিনীতে। নিজ মাতৃভূমির জন্য অবদান রাখার সম্মাননা স্মৃতির পাতায় আজ বন্দী। পরিবারের ছবিও রেখেছেন আপন করে সযত্নে। কিন্তু মনে হয় চিন্তা করেই ভাবি যে হোয়ার আই ওয়াজ নাও হোয়ার আই এম। তো এইখানে যে আসি আমি খুব খারাপ না, ভালো আছি। কারণ আমি তো আমার ওয়াইফ মারা যাওয়ার পরে প্রায় 7 বছর আমি একা ছিলাম, অনেক অসুবিধা হইত। নিজেকে আজও মনে করেন সেই রণাঙ্গনের যোদ্ধা, দেশের জন্য অকুতভয় নির্ভীক একজন অফিসার, যিনি এই নিবাসে থাকা সকলের কাছে দাদা ভাই। এরই মাঝে সকাল গড়িয়ে দুপুর, ভেজা কাপড় শোকাতেও প্রাণপণ চেষ্টা এ প্রবীণের। আজ তাদের খাবারের ঘরে প্রেক্ষাপটের ক্যামেরা। সবাই একত্রিত হয়েছেন খাবার টেবিলে, একজন আরেকজনকে করছেন সাহায্য। খাবার মাঝেও রয়েছে তাদের হাসি আনন্দ, কিন্তু এই আনন্দের মাঝে লুকিয়ে আছে
কষ্ট, বেদনা, যে কষ্ট বয়ে বেড়ান এদেশের সকল প্রবীণ। যারা বৃদ্ধ বয়সে অসহায় হয়ে যাচ্ছেন তাদেরকে সমাজের প্রপার অবস্থানে নিয়ে যেতে হবে। তো এইসব চিন্তাভাবনা যদি সরকার যথাযথভাবে করে এবং সেই চিন্তাটার প্রয়োগ করে, তখনই আমি বলবো যে না, আমাদের সমাজটা সুন্দর। আমরা কেউ বড় লোক হতে চাই না, আমি চাই না যে প্রতিটা মানুষ বড় লোক হয়ে যাবে দেশের। না, সামাজিকভাবে আমার যে নিরাপত্তা, আমার যে কি বলবো স্বাচ্ছন্দ্য, আমার যে অবস্থানগুলো, সেগুলোকে এনশিওর করতে হবে। আজ যারা তরুণ তারা একটি সময় প্রবীণ হবেন। রাজধানীর এই জাঁকজমকপূর্ণ খাবারের গল্পবাজির স্থানটিতে সবসময় ছুটে আসেন অসংখ্য তরুণ তরুণী। তাদের চোখে প্রবীণদের নিয়ে কি ভাবনা? প্রবীণদের জায়গা কখনোই বৃদ্ধাশ্রমে করা ঠিক নয়। যেমন আপনারও বাবা মা আছে, আমারও বাবা মা আছে। আমরা যখন দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হয়েছি তখন আমরা একেবারে ছোট্ট বাচ্চা হয়ে এসেছি। আমাদেরকে তারা খাইয়ে দিয়েছে, পড়িয়েছে, লালন পালন করে বড় করেছে। যখন আমরা বড় হয়েছি তাদের দেখাশোনার করার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আমাদের। কারণ আমি এক সময় প্রবীণ হব। এখন যদি আমি এই ম্যাটারগুলো এখন না বুঝি, আমি যদি চিন্তা করি যে আমি এখন নবীন আছি, আমি সবসময় নবীন থাকবো, এটা একটা আমার ভুল ধারণা। কারণ আমি যখন প্রবীণ হব তখন আমার মনে এই প্রশ্নগুলো হবে যে এই জায়গাগুলো হয়তো বা ঠিক করা উচিত ছিল একটা সময়, তাহলে হয়তো আজকে আমার এই জায়গাটা সাফার করতে হইতেছে না। এই তরুণরাই একদিন প্রবীণ হবেন। এই ইয়ত্রাই কিন্তু একজন প্রবীণ হবে। কারণ এই যে জনসংখ্যার যে উপরের দিকে আমি বলবো যে উপরের দিকে তরুণের সংখ্যা বাড়া, সেই তরুণরা একজন বয়স্ক হয়ে যখন ওই জায়গাটাকে প্রসারিত করবে তখন ভাবনা শুরু হয়। এই জন্যই আমাদের তরুণরা যখন 2041-এর কথা বলা হয়, এই 2041 কেন? 2041 সাল হচ্ছে বাংলাদেশের যে ডিভিডেন্ড, ইয়ত ডিভিডেন্টের কথা বলা হচ্ছে, সেই ডিভিডেন্ড নেওয়ার সময়। তার মানে হচ্ছে 2041 সালের পরে বাংলাদেশের জনসংখ্যা ধীরে ধীরে কি হবে, এই জায়গাটাই কমতে থাকবে, অর্থাৎ তরুণরা কমতে থাকবে। আবার আপনার গড় আয়ুষ্কাল দেখেন, আমরা কত সালে ছিলাম, 52 ইয়ার্স ছিলাম, এখন 72, 73, 74, 74 বছর। অর্থাৎ আমাদের গড় আয়ু বেড়ে যাবে, আবার বৃহৎ তরুণের এই অংশটা আবার বয়স্কের দিকে ধাবিত হবে। এই জন্যই আজ থেকে ধরেন 2050, 2060 যে সময় দেখা যাবে বাংলাদেশে ঠিক এখন যেটা আপনি আমেরিকার কথা বলেন, কানাডার কথা বলেন, কিংবা ইউকের কথা, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, তারা এই জাপানের কথা বলেন, তাদের বার্ধক্যের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তরুণদের গ্যাপ, এই ডেফিসিটটাও বাংলাদেশে আসবে। যে কারণে আমি মনে করি এখন থেকে যদি ভাবনাটা কিভাবে করা যাবে সেই কাজটুকু শুরু করা যায়, তাহলে হয়তো আমাদের সেই সময়টায় আর ভাবতে হবে না। এই দেশ যদি প্রবীণদের জন্য বাসযোগ্য না হয় তাহলে তাদের প্রবীণকাল হবে আরও কষ্টের ও বেদনার। একটা সময় যারা শ্রমে ও ঘামে একটা প্রজন্মকে এগিয়ে নিয়ে গেছেন, নিজের সকল দুঃখ কষ্ট ভুলে পরিবার এবং সন্তানদের আগলে রেখেছেন, সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গেছেন কর্মমুখরতায়, তাদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা দিতে হবে। প্রবীণদেরকে কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না। আসুন আমরা প্রবীণদের জন্য সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। প্রেক্ষাপট অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।